গণতান্ত্রিক পার্টি জাগবার আজকের এই যোগদান অনুষ্ঠানের উপস্থিত জাগবার সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, যুব জাগপা ছাত্র কাফেলার নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, বিশেষ করে আমার বাম পাশে এখন মঞ্চে যারা বসে রয়েছেন, যারা আজকে যোগ দিয়েছেন, এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যারা আজকে এখানে আমাদের সাথে এসে সামিল হয়েছেন, জাগবার পতাকা তলে একত্রিত হয়েছেন, সামনের আন্দোলন সংগ্রাম একসাথে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ কৃতজ্ঞতা জানানোর কারণ আছে, কারণটা বুঝতে হবে। সেটা হচ্ছে জাগপা এমন একটা সংগঠন 1980 সালে সৃষ্টি হওয়ার পর থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কখনো ক্ষমতার রাজনীতি করেনি, এখনো করে না, ভবিষ্যতেও করবে না। জাগপা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে মজলুম মানুষের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে, আধিপত্যবাদের বিরুদ্ধে থাকতে হবে। এই রাজনীতিটা রাজপথে করতে করতে ক্ষমতার যদি স্বাদ পাওয়া যায় ভালো, যদি না পাওয়া যায় তাহলেও ভালো, আলহামদুলিল্লাহ। তার মানে এটা জেনে শুনে বুঝে যারা আজকে যোগদান করেছে তারা ক্ষমতার জন্য যোগদান করেনি। যারা আজকে যোগদান করেছে তারা হালুয়া রুটির ভাগের জন্য যোগদান করে নাই। যারা আজকে যোগদান করেছে তারা বুঝে শুনেই যোগদান করেছে যে এটি একটি সংগ্রামী দল, এখান থেকে আমরা আধিপত্যবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করব ইনসাফ ভিত্তিক এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য। এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। কারণ জাগপা এমন একটা সংগঠন, এটা চাইলেও বাংলাদেশে বৃহৎ আকার কোনোদিন ধারণ করতে পারবে না। কেন পারবে না? কারণ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল মূলত ক্ষমতার রাজনীতি করে। কিছু দল স্পেসিফিক্যালি অর্থ লুটপাট, চাঁদাবাজি, তদবির বাণিজ্যের রাজনীতির জন্য দল গঠন করে এবং এর মাধ্যমে বাণিজ্য করে। জাগপা এই সকল সুযোগ সুবিধা নাই, কারণ আমরা মনে করি এই জাতীয় কার্যক্রম আমাদের জন্য উপরওয়ালার তরফ থেকে হারাম। যেহেতু আমরা এই রাজনীতিটা করি না, এই কারণে চাইলেও দেশব্যাপী বৃহৎ রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সম্ভব নয়। যেহেতু আমরা রাজপথের মজলুম সংগঠন, এই কারণে আমাদের এখানে যারা এখানে এসে যোগদান করেছে আমি আবারও তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করব একটা জোরে করতালির মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, ওনার নাম হচ্ছে রণবীর জয়সওয়াল, সম্ভবত নামটা ভুলও হতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। উনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন প্রেস কনফারেন্সে, অনেকে হয়তো খেয়াল করেছেন, অনেকে করেন নাই। উনি ওখানে খুব স্পষ্ট করে যেটা বলেছে সেটা হচ্ছে ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে উনি বাংলাদেশে ফেরত পাঠাতে চান এবং এই কারণে ঢাকার কাছে উনি সাহায্য চেয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমি দেখলাম নিউজটা, এই যে দর্শক সারি থেকে আলহামদুলিল্লাহ আসছে, আমিও নিউজটা পড়া মাত্র আমার মুখ দিয়ে এই শব্দটাই বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, ভারতে অবৈধভাবে বাংলাদেশের যারা বসবাস করছে অবশ্যই তাদেরকে আমরা ফিরিয়ে নিতে চাই, আন্তরিকতার সাথে ফিরিয়ে নিতে চাই। সর্বপ্রথম আমরা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঠিয়ে দিই, আমরা সুস্বাগত জানাই। কারণ 24-এর গণ অভ্যুত্থানের পরে
হাজারো শহীদ পরিবার, হাজারো জুলাই যোদ্ধার পরিবার, বাংলাদেশের মানুষজন অপেক্ষায় রয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখার জন্য। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য, তাকে ফাঁসি কাস্টে ঝুলতে দেখার জন্য বাংলাদেশের অপার জনগণ, সর্বস্তরের জনগণ অপেক্ষায় আছে। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাই, শুধু ঢাকা নয়, শুধু বর্তমান সরকার নয়, বাংলাদেশের সকল মানুষ আপনাদের সিদ্ধান্তকে স্বাগত জানায়। আমরা আন্তরিকভাবে গ্রহণ করতে প্রস্তুত। সবার প্রথম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পাঠিয়ে দিন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, কিছুদিন আগে ভারতের হিন্দুত্ববাদী যে সরকারটা রয়েছে ভারতে, সেইখানকার একজন বড় মাপের নেতা, আপনারা নাম বললেই চিনবেন, শুভেন্দু অধিকারী, নাম শুনেছেন নাকি? উনি একটা বক্তব্য দিয়েছেন। উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছেন হাসিনা ওয়াজেদ, উনি আবার শেখ বলতে পারে না, হাসিনা ওয়াজেদ। এটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে বিবাহের পর সাধারণত স্বামীর পরিচয় ব্যবহার করাই ভালো। তো শুভেন্দু অধিকারী বলেছেন হাসিনা ওয়াজেদ বাংলাদেশের নাকি বৈধ প্রধানমন্ত্রী, এবং শাহজালাল বিমানবন্দরে হাসিনা ওয়াজেদ নামবে, আমরা নাকি স্যালুট করে তাকে নিয়ে আসবো। এই মন্তব্যটাকেও আমি খুব একটা খারাপ ভাবে নেই নাই, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর পালিয়ে গেছে তার নিজ দেশ ভারতে, অবস্থান করছে দিল্লিতে। তার পরিবারের মানুষজন যদি তাকে বৈধ প্রধানমন্ত্রী মনে করে, করতেই পারে, সেটা তাদের ব্যাপার। তারা যদি শাহজালাল বিমানবন্দরে পাঠাতে চায়, সেটাকেও আমরা স্বাগত জানাই। তারা বলেছে স্যালুট করে হাসিনা ওয়াজেদকে নিয়ে আসতে হবে, তাতেও রাজি আছি। স্যালুট করে আমরা ওই দিন শাহজালাল বিমানবন্দর থেকে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জেলখানায় প্রবেশ করাবো ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো নাকি? তাহলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি যারা আছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চাচ্ছে, তাদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আগের বার তো পালিয়েছিল চোরের মতো, এবার বীরের বেশেই আসুক। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখতে চাই। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ভারত নিয়ে কথা বলছিলাম, তাহলে ভারত নিয়ে আরেকটা বলি। আপনারা দেখেছেন কিছুদিন আগে ভারতে একটি নির্বাচন হয়েছে, হাসিনা মার্কা নির্বাচনই হয়েছে। নির্বাচনের পূর্বে সকল মুসলিম ভোটারদেরকে একদম নামের লিস্ট করে, প্রশাসনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে মুসলিম ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। দিয়ে উগ্র হিন্দুত্ববাদী সরকার সেখানে হাসিনা মার্কা নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। এবং সেখানেই শেষ নয়, জয়লাভের পরপরই তারা ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর হামলা করা শুরু করেছে, অত্যাচার করা শুরু করেছে, গরুর মাংসের দোকানে হামলা করছে। ওখানের একটা উদ্যান আছে, নাম ছিল সিরাজ উদ্যান, সেটার নাম বদল করে শিবাজি উদ্যান। ভারতের মুসলমানদের উপর যেই ধরনের আক্রমণ এবং হামলা এই হিন্দুত্ববাদী উগ্র সরকার বিজেপি করছে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ভারতে অবস্থানরত আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের সংহতি রয়েছে, প্রয়োজনে তাদেরকে আমরা সাহায্য করতেও প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন 24-এর পূর্বে আমাদের যে সরকারটা ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, সেই সরকার বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে। আমি যেটা আমার বক্তব্যে বারবার বলেছি যে 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় নাই, সেই দিন বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এখানে যে একটি ম্যানেজ ভোট দেখতে পেলাম, যেই ম্যানেজ ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন বিএনপি সরকার আসলো, তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের
অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্যই বিএনপি সরকার এই সেটা যদি না হতো তাহলে তারা শপথ গ্রহণের দিনই সংসদ সদস্য হিসেবে যেরকম শপথ নিতেন একই সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতেন। শপথ গ্রহণের দিন তারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে, তারা শহীদ পরিবারের রক্তের সাথে বেইমানি করেছে, তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করেছে, তারা গণঅভ্যুত্থানের সাথে মুনাফিকি করেছে এবং তারা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই ভারতের করদ রাজ্য বানাতে চায়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের সংসদে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, উনি দায়িত্ব গ্রহণ করার পর পবিত্র সংসদে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগের এক বক্তা বলে গেছেন খুব সুন্দরভাবে, মাননীয় না বললে তো আবার হামলা হয়। ওই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বছরের পর বছর বিশ্রাম নেওয়ার পর দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্পষ্ট পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে দিয়ে নির্বাচন যদি পিছিয়ে যায় এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। অর্থাৎ উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করা বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন। উনি যদি সত্যি সত্যি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে থাকতেন তাহলে ওনার প্রধান এবং দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা। তারা এখন বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন। কোন অক্ষর? ভারতের শিখানো অক্ষর নাকি বিএনপির গুলশান অফিসের স্বাক্ষর? আমরা ওই অক্ষর চিনি না। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেই গণভোট হয়েছে, যেখানে 70 লাখ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, আমরা সেই অক্ষর চিনি। আমরা ভারতের অক্ষর চিনি না। আমরা 70 ভাগ মানুষ যেই গণভোটে হার পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোন অন্যথা বাংলার মানুষ মেনে নেবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা ধন্যবাদ দিতে চাই। আজকে কাকে দিতে চাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটা ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করব। কারণ উনি ওনার অনেক কথা, অনেক বক্তব্যের মধ্যে যে কোনো কারণেই হোক একটা চমৎকার বাক্য ব্যবহার করেছে। উনি কিছুদিন পূর্বে ওনার বক্তব্যের মধ্যে বলেছে, জনগণের ভাগ্য নিয়ে যদি কেউ খেলা খেলে তাহলে 5ই আগস্ট আবার ফিরে আসে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ চমৎকার একটা কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো এই কথাটা আপনার আশেপাশে বিএনপির নেতা যারা আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদেরকে বারবার প্রতিদিন 3 বেলা বলুন। কারণ জনগণের ভাগ্য নিয়ে আপনার সরকার খেলা শুরু করেছে, আপনার বিএনপি খেলা শুরু করেছে। এবং পালানোর পথ খুঁজে পাবেন না। সংগ্রাম সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদের আহ্বান জানাতে চাই, সামনের যে আন্দোলন আসছে, সামনের যে সংগ্রাম আসছে, সেই সংগ্রামে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রাজপথে নামবো। 11 দল কর্তৃক ঘোষিত বিভাগীয় সমাবেশ আসছে, আমরা বিভাগীয় সমাবেশগুলোকে সফল করব এবং সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন গড়ে তুলবো।
এবং সেই আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশে গণভোটের আলোকে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে 5ই আগস্ট, পরবর্তী 5ই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ।